নবম অধ্যায়, পরগ্রহে দুনিয়া এবং তাদের জীবন। অন্যান্য গ্রহে কি জীবন আছে? এটা বিজ্ঞানীদের এমন একটি প্রশ্ন যার খোঁজ এখনও সমানভাবে চলছে। পরগ্রহে জীবন, যেটা পৃথিবী ছাড়াও অন্যান্য পিণ্ডে অবস্থিত রয়েছে। মহাকাশে অনুসন্ধানকারী বিজ্ঞানীদের অনুসারে এই অন্তরিক্ষের জীবনের ব্যাপারে নিশ্চিতভাবে কিছু বলা খুবই কঠিন ব্যাপার। তাদের মতানুসারে ভৌতবিজ্ঞান, রসায়নশাস্ত্র ও জীববিজ্ঞানের নিয়ম অনুসারে পরগ্রহী জীবনের ব্যাপারে কিছুটা অনুমান করা যায় মাত্র। পৃথিবীর বাইরে যদি জীবন থাকে তাহলে তার খোঁজ এখনো পর্যন্ত কেন করা যায়নি? আর যদি খোঁজ পাওয়াই গেছে তাহলে সেটা এই দুনিয়ার সামনে কেন নিয়ে আসা হচ্ছে না? আমেরিকার প্রশাসকগণ সামগ্রিকভাবে 3টে ইউএফও এর ভিডিও ছেড়েছেন। এই ভিডিওগুলি জানুয়ারি 2004 আর নভেম্বর 2015-তে নেভির পাইলটেরা রেকর্ড করেছিলেন। ওনারা এটাকে ইউএপি নাম দিয়েছেন, আনআইডেন্টিফাইড এরিয়াল ফেনোমেনা। রিসেন্টলি 2021 সালের প্রথম দিকে ইসরায়েলের ভূতপূর্ব আন্তরিক সুরক্ষা প্রধান হেম নিষেধ একটি রোমহর্ষক তথ্যের উদ্ঘাটন করেছেন যে আমেরিকা এবং ইসরায়েল এই দুটি দেশই এলিয়ানদের সংস্পর্শে ছিল, আর আমেরিকা এলিয়ানদের সাথে একটি গুপ্ত গ্যালাকটিক ফেডারেশন বানিয়েছে। এলিয়ান্স এবং আমেরিকা গভর্নমেন্টের মধ্যে গুপ্ত চুক্তি অনুযায়ী আমেরিকার অন্তরিক্ষ যাত্রী এবং এলিয়ানেরা একসাথে মিলেমিশে মঙ্গল গ্রহে মাটির ভিতরে গুপ্ত পরীক্ষণ চালাচ্ছে। তিনি এটাও বলেছেন যে এলিয়ানের ব্যাপারে ভূতপূর্ব প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পও কিছু বলার চেষ্টা করেছিলেন, কিন্তু এলিয়ান্সরাই সেটা করতে নিষেধ করেছিল। হেমনিষেধ বলেছেন যে এলিয়ানরা ততক্ষণ পর্যন্ত সবার সামনে আসবে না যতক্ষণ পর্যন্ত এই মানব সভ্যতা বিকশিত হয়ে তাদের সমকক্ষ হয়ে না যায়, যতক্ষণ পর্যন্ত না আমরা এলিয়ান সভ্যতা, স্পেসশিপ এবং তাদের সম্বন্ধে জানার যোগ্য হয়ে উঠি। আসুন এখন আমরা এই সকল প্রশ্নের উত্তর আমাদের অসীমের পরম জ্ঞানের দ্বারা বোঝার চেষ্টা করি, যেটা আমাদের পরম পূজনীয় বাপুজি আমাদের শিখিয়েছেন। বাপুজি আমাদের পরগ্রহী জীবন সম্বন্ধে খুব ডিটেলসে বুঝিয়েছেন। এই পরগ্রহী জীবনকে বিস্তৃতভাবে জানতে হলে আমরা প্রথমে মঙ্গল গ্রহের সম্বন্ধে অধ্যয়ন করব। মঙ্গল গ্রহ সৌরমণ্ডলের মধ্যে চতুর্থ গ্রহ। এই গ্রহটিতে জীবন হওয়ার সম্ভাবনা নিয়ে সবসময় প্রশ্ন উঠেছে। বাপুজি আমাদের বুঝিয়েছেন যে মঙ্গল গ্রহতেও জীবন আছে। হিন্দু শাস্ত্র অনুযায়ী মঙ্গল পৃথিবীর পুত্র। বাপুজির মতানুসারে মোটামুটি 8000 বছর আগেও মঙ্গল গ্রহে পৃথিবীর মতো জীবন ছিল। মঙ্গল গ্রহে হালকা তত্ত্বের মানুষেরা বাস করতেন। 5 তত্ত্বের এত ভারী শরীর ছিল না, তাদের শরীরে জলতত্ত্ব ও মৃত্তিকা একটু কমই ছিল। সেখানে খুব ভালো দুনিয়া ছিল, যেমন আমাদের সত্যযুগে হয় ঠিক তেমন। ওনাদের আত্মাতে ও সংকল্পে শক্তি ছিল। অনেক হাই টেকনোলজি তারা বিকশিত করেছিলেন। তাদের মধ্যে ওড়ার ক্ষমতাও ছিল। অনেক যুগ আগে মঙ্গল গ্রহতে অন্যান্য দুনিয়া থেকে বাইরের অ্যান্টিটিস এসেছিল। তাদের মধ্যেও অনেক উন্নত প্রযুক্তি ছিল। মঙ্গল গ্রহে বসবাসকারী মানুষদের এটা বিশ্বাস হয়ে গেছিল যে পরগ্রহীরা তাদের উপর হামলা করতে পারে। সেই কারণে এই যুদ্ধের আগে কিছু কিছু মঙ্গল গ্রহবাসী মাটির তলায় তাদের থাকার ব্যবস্থা করে নিয়েছিলেন। যেমন এই পৃথিবীতে ধর্মের জন্য লড়াই হতে থাকে, ঠিক তেমন 8000 বছর আগে সেখানে ধর্ম এবং অধর্মের যুদ্ধ হয়েছিল। সেখানে পরমাণু যুদ্ধ হওয়ার ফলে মঙ্গল গ্রহের উপরিভাগের সমস্ত জীবন নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। সেখানকার পরিবেশ নষ্ট হয়ে গিয়েছিল আর বায়ুমণ্ডলও বসবাসযোগ্য ছিল না। ওই পরমাণু যুদ্ধে যারা বেঁচে গেছিলেন তারা অন্যান্য গ্রহে পলায়ন করেছিলেন, আর কিছু সংখ্যক এই পৃথিবীতেও এসে গেছিলেন। পৃথিবীর বায়ুমণ্ডল 5 তত্ত্বের হওয়ার কারণে ওই পরগ্রহবাসীদের শরীরও 5 তত্ত্বের আবরণে চাপা পড়ে গেল। 5 তত্ত্বের ভারে তারা তাদের মূল অস্তিত্বকে ভুলে গেছিলেন। বাপুজি বলেছেন যে এখন মঙ্গল গ্রহে 3 তত্ত্বের সূক্ষ্ম আত্মারা বাস করেন। মঙ্গল গ্রহে মাটির তলায় এখনো জল অবস্থিত রয়েছে, কিন্তু উপরের দিকটা দেখলে জলের অস্তিত্ব আছে বলে মনে হয় না। মঙ্গল গ্রহে জীবন আছে এই তথ্যকে সত্য বলে দাবি করে একজন ঋষি বালক। তার নাম হলো বরিস্কা। 20 বছর বয়সে বরিস্কা দাবি করে যে সে মঙ্গল গ্রহে থাকতো। এছাড়াও বরিস্কা অন্তরিক্ষের গ্রহগুলি সম্বন্ধে এত সঠিকভাবে তথ্য দিয়েছিল যে বৈজ্ঞানিকেরাও অবাক হয়ে গিয়েছিলেন। বৈজ্ঞানিকদের মতানুসারে এত কম বয়সের কোনো মানুষের পক্ষে এই তথ্যগুলি জানা একেবারেই অসম্ভব। বরিস্কা যখন স্কুলে পড়তেন তখন তিনি এটা দাবি করেছিলেন যে মঙ্গল গ্রহবাসীদের মিশরের পিরামিডের সঙ্গে একটি সম্পর্ক রয়েছে, আর আগত ভবিষ্যতে সেই তথ্য সবার সামনে চলে আসবে। বরিস্কা বলেন যে পূর্বজন্মে তিনি মঙ্গল গ্রহের যে অংশে থাকতেন সেই অংশটি অতীতে কোনো একটি দুর্ঘটনার শিকার হয়েছিল। বহিষ্কার মতানুসারে মঙ্গল গ্রহে থাকা ব্যক্তিরা মোটামুটি 7 ফুটের মতো লম্বা ছিল। তারা মাটির ভিতরে ছিল এবং কার্বন ডাই অক্সাইডে নিঃশ্বাস গ্রহণ করত।
মঙ্গল গ্রহে ভয়ঙ্কর দুর্ঘটনার পর তিনি পৃথিবীতে এসে জন্ম নিয়েছিলেন। ইন্ডিগো বা স্টার চাইল্ড। বাপুজি আমাদের ইন্ডিগো বা স্টার চাইল্ডের সম্বন্ধে অনেক গভীরভাবে বুঝিয়েছিলেন যে এই ধরনের বাচ্চারা অত্যাধিক বুদ্ধিমান হয়। এরা অন্যান্য উন্নত গ্রহ থেকে এই পৃথিবীতে টেকনোলজি এবং জ্ঞানকে বাড়ানোর জন্য জন্ম নিয়েছে। এই পরগ্রহবাসীদের পৃথিবীতে আসার মুখ্য কারণ হলো এই পৃথিবীর টেকনোলজিকে বাড়ানো এবং মানুষের কল্যাণ করা। বরিস্কাও এটা দাবি করেছিলেন যে মঙ্গল গ্রহ থেকে আসা সমস্ত পরগ্রহবাসীদের এটা পুনর্জন্ম। এদের ইন্ডিগো চাইল্ড বলা হয়। বাপুজি বলেছেন যে এই সকল বাচ্চা কম বয়সেই উচ্চ শিক্ষিত এবং জ্ঞান সম্পন্ন হয়। এটা দেখা গেছে যে এই সকল বাচ্চাদের মধ্যে অলৌকিক ক্ষমতা রয়েছে। এই সকল বাচ্চারা অসাধারণ এবং বিশেষ গুণ সম্পন্ন হয়। কারোর কারোর মধ্যে সাইকিক পাওয়ারও থাকে। এদেরকে স্টার চাইল্ডও বলা হয়। স্টার চাইল্ডরা এমনই আত্মা হয় যারা অন্য গ্রহ থেকে এসে 60 থেকে 90 দিনের মধ্যে কোনো গর্ভে প্রবেশ করে। এই সকল আত্মাদের মধ্যে প্রচুর শক্তি থাকে আর এদের পৃথিবীতে জন্ম নেওয়ার ব্যাপারে কেউ রুখতে পারে না। এদের আভামণ্ডল প্রচুর শক্তিশালী হয়। নেগেটিভ আত্মারা এদেরকে কোনো প্রকারে ক্ষতি বা সমস্যার সৃষ্টি করতে পারে না। চীন 1982 সালে এরকম অসাধারণ ও অলৌকিক ক্ষমতা সম্পন্ন বাচ্চাদের খোঁজ করেছিল। সম্পূর্ণ দেশে বিশাল আয়োজন করেছিল। তারা অসাধারণ গুণসম্পন্ন 1 লাখ বাচ্চার খোঁজ পেয়েছিলেন। স্টার চাইল্ড আত্মারা ডাইরেক্ট পৃথিবীতে জন্ম নেন না। গ্যালাক্সি বা ইউনিভার্স থেকে আসা আত্মারা প্রথমে নিরাকারী বিন্দুরূপে এই পৃথিবীর কাছাকাছি এসে প্রথমে নিজেদের একটি পাওয়ারের কবচ পরিয়ে দেয়। ওই আত্মারা প্রথমে আমাদের সৌরমণ্ডলের পরমধামে এসে নিরাকারী রূপে থাকে। নিরাকারী রূপ থেকে এসে তারপর শিবপুরীতে আকারী রূপ ধারণ করে। শিবপুরীর পর 7 লোকের দুনিয়াতে নিজেদের পরম তত্ত্বের বাহনে করে চলে আসে। তারপর পৃথিবীর কাছাকাছি লোকগুলিতে এসে পৃথিবীকে ভালো করে নিরীক্ষণ করে এবং নিজের ইচ্ছাতে সেখানে জন্ম নেয়। এই সকল আত্মারা জাতি এবং ধর্মের অনেক ঊর্ধ্বে থাকে। এই আত্মাদের ডিএনএও অনেক আলাদা হয়। এই সকল আত্মারা পৃথিবীতে উচ্চতর এবং শ্রেষ্ঠ কর্মের জন্য জন্ম নেন। এদের মধ্যে কিছু আত্মারা আধ্যাত্মিকতার প্রচার করেন আর কিছু কিছু আত্মারা নতুন জ্ঞানের খোঁজ করানোর জন্য আর উচ্চতর স্তরের সাথে আমাদের পরিচিত করানোর জন্য এই পৃথিবীতে জ্ঞান বিতরণের জন্য আসেন। এই পৃথিবীতে জন্ম নেওয়ার সাথে সাথে এই পৃথিবীর 5 তত্ত্বের বায়ুমণ্ডলে প্রবেশের সাথে সাথে নিজের পরিচয় ভুলে যায়। সূক্ষ্ম জগতের আত্মারা এই সকল স্টার চাইল্ড বাচ্চাদের প্রেরণা দিয়ে কাজ করায়। এই অসাধারণ কাজগুলি সূক্ষ্ম জগতের আত্মাদের দ্বারাই সম্ভব হয়, যারা কিনা গ্যালাক্সি, ইউনিভার্স এবং অন্যান্য উচ্চতর দুনিয়া থেকে এখানে এসেছে। হিন্দু শাস্ত্রগুলিতেও যে দেবী দেবতাদের কথা বলা হয়েছে তারাই পৃথিবীতে ভালো ভালো কাজ করার জন্য অবতীর্ণ হতেন। এরা সূক্ষ্ম দুনিয়া থেকে আসা পাওয়ারফুল আত্মা হন। এই ধরনের আত্মাদের জন্ম নানা রকম রহস্য পরিবৃত। কোনো কোনো সময় এই আত্মারা নিজের একটি সেল অন্য একটি আত্মার ভিতরে প্রবেশ করিয়ে দেন। তারপর সেই পুতুলের দ্বারাই উপরে সূক্ষ্ম জগৎ থেকে কাজ করান। হিন্দু শাস্ত্রগুলিতে যে শিব শক্তি, ব্রহ্মা এবং অবতারের উল্লেখ করা হয়েছে সেটাও দেবী দেবতাদের একটি সেল হয়, যেটা পৃথিবীতে কোনো উদ্দেশ্য পূরণের জন্য পাঠানো হয়। মহর্ষিগণ, দেবী দেবতা, ঋষিমুনিদের আগমন আমাদের এই পৃথিবীতে অনেক যুগ ধরে হয়ে চলেছে। আমাদের শাস্ত্র এবং ধর্মগ্রন্থগুলিতেও অব্যক্ত দুনিয়ার উল্লেখ করা হয়েছে। সেখানে ওনাদের অব্যক্ত রূপ থেকে ব্যক্ত রূপে পরিবর্তিত হয়ে যাওয়ার কথাও বলা হয়েছে। এই সমস্ত কিছু বোঝার জন্য আত্মাদের উচ্চ শ্রেণীর হওয়া অতি প্রয়োজনীয়।